মুক্তিযুদ্ধে যারা গিয়েছিলেন তারা অনেকে অনেক কথা বলে যে দেশের প্রেমে থেকে গেছে, কিন্তু প্রধানত নিজের জীবন রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছে আমরা যারা গিয়েছি। আপনার কাছে সেদিনের এই রাতটা কেমন ছিল? সেদিন কিন্তু আমি ঢাকায় ছিলাম না, নোয়াখালীতেই ছিলাম, আমার বাড়ি নোয়াখালী। তো পরের দিন সকালবেলায় আমরা জানতে পেলাম যে ঢাকায় একেবারে ম্যাসাকার হয়ে গেছে, এবং প্রত্যক্ষভাবে যদি কেউ কোনো ঘটনা না দেখে তখন তো এটা নানা রকম মানে কাহিনী কানে আসে। শুনেছে যে বিশ্ববিদ্যালয় এলাকার সমস্ত দালান কোঠা মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ লোককে তাড়িয়ে নদীর ওপারে নিয়ে যাওয়া হয়েছে, 20,000 30,000 লোককে মেরে ফেলেছে, এরকম শুনছে আর কি। এই ঘটনার পরে আস্তে আস্তে যখন আমাদের এই পরিচিত কিছু বন্ধু বান্ধব যারা বিশ্ববিদ্যালয়ে পড়তেন তারা যখন বাড়িতে আসলেন তখন শুনেছি, এর মধ্যে আমার ঘনিষ্ঠ বন্ধু 3 জন ছিলেন, তারা আজকে অবশ্য কেউ বেঁচে নেই। এর মধ্যে আমার ক্লাসমেট ছিলেন মাহমুদুর রহমান বেলায়েত, উনি পরে নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধাদের একটা বাহিনীর উনি কমান্ডার হয়েছিলেন জেলা পর্যায়ে। তো বেলায়েত আমাকে বললো যে মানে সে কীভাবে বেঁচেছে, সেটা হলো সে ছিল ইকবাল হলে। রাত 10:30টার দিকে তারা খবর পায় যে আর্মি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়েছে, বিভিন্ন জায়গায় তারা হানা দেবে, ট্যাঙ্ক নিয়ে বেরিয়েছে এরকম। তখন ওর ফুয়াতো বোন থাকতেন নিজের ইয়েতে, কি বলে এটাকে, পিলখানা এলাকার ওদিকে। ওখানে সে গেল রাতের 11টা তখন থেকে শুরু হয়ে গেছে। হাজারে না, ইয়ের পাশে আজিমপুর। তো তখন যখন তার ইয়ে করলো, তো ওর সঙ্গে আরো 10-12 জন ছিল আর কি, তারা বেরিয়েছে যে তার নিরাপদ আশ্রয়ে যাবে। যখন গুলি শুরু হলো তো মাথার উপর দিয়ে যাচ্ছে, ওর মাটিতে শুয়ে পড়ছে, তখন হামাগুড়ি দিয়ে আবার সে তার ওই বোনের বাসায় ফিরে গেল, গিয়ে নিজের জীবনটা কীভাবে বাঁচালো আর কি। তারপরে তো কারফিউ চললো, বেরোতে পারে না, বেরোবার কারফিউ যখন শিথিল হলো, একদিন পরে মতো শিথিল হলো, তখন সে বেরিয়ে যেগুলো দেখছে আর কি, এটা ভয়াবহ, মানে সে যে বর্ণনাগুলো দিয়েছে এগুলো পরে আবার বিভিন্ন পত্রপত্রিকাও এসেছে আর কি। তো আমরা তো এগুলো শুনে শিউরে উঠেছি যে কি হলো এরকম। আমার ইয়েটা ছিল যে আমি মানে আমার বড় ভাইয়ের বাসায় থাকতাম মগবাজার। তো ভাই আমাকে বললো যে তুই 27 তারিখ মতো চলে আসবি। তো এরপর আর আসা হলো না। এখন আমরা আমার ভাইকে নিয়ে চিন্তা পড়ে গেছি, সে কি বেঁচে আছে কি নাই, কোনো যোগাযোগের তো কোনো উপায় ছিল না, মানে শর্ট টেলিফোন সব অফ করে দিয়েছে। পরে শুনলাম যে আমার ভাই প্রায় 7 দিন পরে ওই যে কমলনগর হয়ে লক্ষ্মীপুরের মানে মেঘনা নদী পেরিয়ে কমল নদী হয়ে তারপর আবার নোয়াখালীতে আসছে। তো এই এখন তো পরে তো আমরা সবাই জানি যে 25শে মার্চ রাত্রে কি হয়েছে। এগুলো চিন্তা করা যায় না যে কোনো একটা দল বা একটা মানে জাতিগোষ্ঠী তার অধিকার রক্ষার জন্য যে নির্বাচন হয়েছে সেখানে তারা একেবারে যেটাকে আজকাল বলে ভূমিধস বিজয় হয়েছিল তাদের, সেটাকে নস্যাৎ করার জন্যে 70-এর নির্বাচনের কথা বলছি, সেটাকে নস্যাৎ করার জন্য কোনো সভ্য দেশের সেনাবাহিনী বা সভ্য দেশের সরকার এই ধরনের পাশবিক অভিযান চালাতে পারে, এটা কল্পনারও অতীত ছিল। আমরা পরে এই ঘটনার পরে যারা মুক্তিযুদ্ধে যেতে বাধ্য হয়েছিলেন, মুক্তিযুদ্ধে যারা গিয়েছিলেন তারা অনেকে অনেক কথা বলে যে দেশের প্রেমে থেকে গেছে, কিন্তু প্রধানত নিজের জীবন রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছে আমরা যারা গিয়েছি, বা অন্যান্য যারা গিয়েছে প্রধানত জীবন রক্ষা করার জন্য। কারণ ওই যুদ্ধে না গেলে যে আমার জীবনটা যে আমি প্রোটেক্ট করতে পারবো কোনো গ্যারান্টি ছিল না। হাতে যখন অস্ত্র আসে তখন একটা বিশ্বাস জন্মে যে আমি এটা দিয়ে আমাকে রক্ষা করব। এরপর আরেকটা প্রত্যয় হয় যে আমি এটা দিয়ে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব, আমার পরিবারের সুরক্ষা দেওয়ার চেষ্টা করব, এবং তাই হয়েছে আমাদের এখানে।
এই জন্য আমি অনেক সময়, আমি যখন টুকটাক লিখি এটার উপর স্মৃতির কথা, আমি শুধু বলি যে বাঙালি জাতিকে চেতনার দিক থেকে শানিত করার জন্যে 25শে মার্চের মতো এরকম একটা আঘাতের প্রয়োজন ছিল। কিন্তু আমরা, খুব দুঃখজনক এটা, যে খুব তাড়াতাড়ি আমরা ভুলে গেছি যে কীরকম আত্মদানের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা ভুলে পেয়েছি। যাওয়ার কারণটা কি? জাতি হিসাবে কি আমরা এতটা এটার জন্য আমরাও দায়ী। কারণ আমরা যে স্বপ্ন দেখে মুক্তিযুদ্ধে আমরা গিয়েছিলাম, যে স্বপ্নের কারণে সমস্ত দেশের মানুষ মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়েছে মনে প্রাণে, একটা স্বপ্ন ছিল। এই স্বপ্ন পরবর্তীকালে আমাদের যারা ধরেন ক্ষমতায় ছিলেন, যারা রাজনীতি চর্চা করে, তাদের সবারই একটা সম্মিলিত একটা ব্যর্থতা ছিল, যে তাদের কারণে মানুষের মনের মধ্যে একটা স্বপ্নভঙ্গের যাতনা তৈরি হয়েছে। এই যাতনাটা এখনো কিন্তু চলছে।